আসসালামু আলাইকুম প্রিয় ছাত্ররা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। আজকে আমার ক্লাস হলো বিবিএ সেকেন্ড ইয়ারের সাথে। কোর্স হলো ট্যাক্সেশন থিওরি অ্যান্ড প্র্যাকটিস। ইনকাম ট্যাক্সের উপর আমি ক্লাসগুলো নিচ্ছি। গত ক্লাসে আমি একটা টপিক শুরু করেছিলাম ইনকাম ফ্রম স্যালারি। এটা আমার দ্বিতীয় ক্লাস ইনকাম ফ্রম স্যালারির উপরে। এই চ্যাপ্টার থেকে আমরা আসলে শেখার চেষ্টা করব যে কখন ইনকামগুলোকে আমরা স্যালারি হেডে নিয়ে আসতে পারবো, মানে কোন কোন ইনকামগুলোকে একজন এসএসসির কোন ইনকামগুলোকে স্যালারির আওতায় আসবে বা বেতন খাতে আয়ের মধ্যে আনবো, এবং সেখান থেকে কতটুকু অংশ ট্যাক্সেবল হবে, ট্যাক্সেবল ইনকাম মানে টোটাল ইনকাম ট্যাক্সেবল আমি তার মধ্যে ইনক্লুড করতে পারবো। এই বিষয়গুলো আমরা জানার চেষ্টা করব। গত ক্লাসে এই ইনকাম ফ্রম স্যালারির উপরে আমি যে ক্লাসটাতে নিয়েছি সেটাতে আমরা স্যালারি ডেফিনেশন শিখেছি, চার্জেবিলিটি অফ স্যালারি শিখেছি, এছাড়াও স্যালারির সাথে রিলেটেড অন্যান্য যে ডেফিনেশনসগুলো আছে সেগুলো আমরা জানার চেষ্টা করেছি। এছাড়া আমরা যেটা শুরু করেছিলাম এলিমেন্টস অফ স্যালারি, স্যালারির বিভিন্ন উপাদান নিয়ে আমরা আলোচনা শুরু করেছিলাম। এখানে এলিমেন্টস অফ স্যালারি, দেখো এটা আমরা এই 5টা এলিমেন্টস সম্পর্কে আলোচনা করেছি। আলোচনার শুরুতে একটু বলে নিই যে আমরা এই যে এলিমেন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করছি সেটা হলো আইটিও 1984, ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984 এর বিভিন্ন প্রভিশনসের উপরে বেস করে, এবং এটা অবশ্যই অ্যাসেসমেন্ট ইয়ার 2019-20 জন্য এটা প্রযোজ্য। 2021 এর জন্য হয়তো কিছুটা চেঞ্জ কোনো জায়গায় আমরা পেতে পারি। আর প্র্যাকটিক্যাল সিচুয়েশন উপর বেস করে এই এলিমেন্টসগুলোকে ডিফাইন করা হয়েছে। তাহলে গত ক্লাসে আমি বেসিক স্যালারি, ডিয়ারনেস অ্যালাউন্সেস, বোনাস, স্পেশাল অ্যালাউন্সেস আর মেডিকেল অ্যালাউন্সেস এই 5টা এলিমেন্টস সম্পর্কে বা বেতনের উপাদান নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা তারপর থেকে শুরু করব। আচ্ছা, 6 নম্বরে তাহলে দেখো আছে কি হাউস রেন্ট অ্যালাউন্সেস ইন ক্যাশ। ঠিক আছে, বাড়ি ভাড়া বাবদ যে অ্যালাউন্সটা দেওয়া হচ্ছে বা যে ভাতাটা দেওয়া হচ্ছে সেটা যখন ক্যাশে নগদে প্রদান করা হয়, তাহলে বাড়ি ভাড়া বাবদ কোনো এসএসসিকে তার এমপ্লয়ার নগদে কিছু প্রদান করলো। আমি প্রথমে কালকে আমাদের গত ক্লাসে একটা কথা মনে করে দিই যে এখানে এসএসসির সাথে এমপ্লয়ার মানে এসএসসি যেই খাত থেকে, যেই সোর্স থেকে, যেই উৎস থেকে তিনি এই ইনকামগুলো প্রাপ্ত হবেন তার সাথে তার সম্পর্কটা অবশ্যই এমপ্লয়ি হতে হবে। যদি এমপ্লয় সম্পর্ক না হয় সেক্ষেত্রে কিন্তু আমরা কি করতে পারবো না, ইনকাম হেডের মধ্যে এই ইনকামগুলোকে নিয়ে আসতে পারবো না, বেতন স্যালারির মধ্যে আমরা ইনকামগুলো আনতে পারবো না, এটা অন্য আদার সোর্সের মধ্যে চলে যাবে। আচ্ছা, তাহলে আমাদের হাউস রেন্ট বাড়ি ভাড়া যদি এমপ্লয়িকে মানে এসএসসিকে ক্যাশে প্রদান করেন, ক্যাশে একটা ভাতা প্রদান করেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, দেখো বলেছে যে অ্যামাউন্টটা প্রদান করছে সেখান থেকে এক্সিডিং, হ্যাঁ, তার মানে তার অতিরিক্ত যদি প্রদান করে, সেই অতিরিক্ত কত, 50% অফ বেসিক স্যালারি অর টাকা 25,000 পার মান্থ, অথবা অ্যানুয়ালি যদি বলি আমরা 3 লাখ টাকা, 3 লাখ টাকা। তাহলে যদি এই 50% অফ স্যালারি, বেসিক স্যালারি, যিনি এসএসসি তাকে যে বেসিক স্যালারিটা দেওয়া হচ্ছে তার 50%, অথবা 25,000 টাকা পার মান্থ, অথবা 3 লাখ টাকা অ্যানুয়ালি, এই দুটো অ্যামাউন্টের মধ্যে হুইচ এভার ইজ লোয়ার, যে অ্যামাউন্টটা ছোট সেই অ্যামাউন্টটাকে, বা যে অ্যামাউন্টটা কম সেই অ্যামাউন্টটাকে আমরা বাদ দিয়ে দিব কোথা থেকে, যে হাউস রেন্ট যে অ্যালাউন্সটা তাকে প্রদান করা হলো সেখান থেকে। বাদ দেওয়ার পরে অতিরিক্ত যদি থাকে, অতিরিক্ত যদি কোনো হাউস রেন্ট অ্যালাউন্স থাকে সেটা আমাদের শ্যাল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি, তার মানে সেই অংশটুকু ট্যাক্সেবল ইনকাম হিসেবে স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। আমরা একটা উদাহরণ দেখি, উদাহরণ দিয়ে এই জিনিসটা আরও সহজভাবে বোঝা যাবে আশা করি। যেমন এখানে বলছে মিস্টার এক্স পেইড মান্থলি টাকা 20,000 অ্যাজ বেসিক স্যালারি অ্যান্ড হি ইজ অলসো গিভেন 60% অফ দ্য বেসিক স্যালারি অ্যাজ হাউস রেন্ট অ্যালাউন্সেস। তাহলে এই ব্যক্তি মিস্টার এক্স তিনি 20,000 টাকা পাচ্ছেন বেসিক স্যালারি, এবং তাকে হাউস রেন্ট দেওয়া হচ্ছে 60% অফ দ্য বেসিক স্যালারি। তাহলে অ্যানুয়ালি আমাদের কত হচ্ছে, অ্যানুয়ালি হবে আমাদের 20,000 × 12 মানে 2,40,000 হলো তার অ্যানুয়াল বেসিক স্যালারি মিস্টার এক্সের। তাহলে আমরা যখন ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্স বের করবো, মানে এই হাউস রেন্ট অ্যালাউন্সের মধ্যে কতটুকু অংশ ট্যাক্সেবল এটা আমরা জানতে চাই। তাহলে আমরা প্রথমেই দেখে নিই যে হাউস রেন্ট অ্যালাউন্সে কত পেলো, 2,40,000 টাকার উপরে 60%,
তার মানে 1,44,000 টাকা, 1,44,000 টাকা সে হাউস রেন্ট বাবদ পেল। এখান থেকে আমরা বাদ দিয়ে দিব সে যে আমাদের বলা ছিল 50% অফ বেসিক স্যালারি অথবা 25,000 টাকা পার মান্থ, অ্যানুয়ালি 3 লাখ টাকা। এই দুটোর মধ্যে যে অংশটুকু কম, যেই অ্যামাউন্টটা কম, সেই অ্যামাউন্টটা আমরা বাদ দিয়ে দিব। তাহলে দেখো আমরা যখন লেস করব কি, লোয়ার অফ 50% অফ বেসিক স্যালারি মানে কত, 1,20,000, 2,40,000 আমাদের বেসিক অ্যানুয়াল বেসিক স্যালারি, তার 50% হলো 1,20,000, অর টাকা 25,000 পার মান্থ অথবা অ্যানুয়ালি হলো 3 লাখ টাকা। দুটোর মধ্যে ছোট তো এটা 1,20,000 টাকা ছোট, তাহলে এই 1,20,000 টাকা লেস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তার অ্যাকচুয়াল হাউস রেন্ট অ্যালাউন্স হলো 1,44,000 টাকা। সেখান থেকে আমরা নন ট্যাক্সেবল যে অংশটুকু সেটা কত, 1,20,000 টাকা আমরা বের করে নিলাম এই রুলের মাধ্যমে। তাহলে এখন আমরা যে যতটুকু পাবো সেটা হলো 24,000 টাকা। তাহলে এই 24,000 টাকা হলো ট্যাক্সেবল, তার মানে এটা তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে এবং এটা আলটিমেটলি টোটাল ট্যাক্সেবল ইনকামের উপর অ্যাড হয়ে যাবে, সাথে অ্যাড হয়ে যাবে এবং এটার উপরে ট্যাক্স দিতে হবে, ট্যাক্স প্রদান করতে হবে মিস্টার এক্সকে। আচ্ছা, এরপরে দেখো, তাহলে আমি আশা করছি এটা বুঝতে পেরেছো তোমরা। আচ্ছা, এরপরে আছে এক্সাম্পল 2তে কি বলছে, মিস্টার এক্স পেড মান্থলি 60,000 টাকা, ঠিক আছে, 60,000 টাকা অ্যাজ বেসিক স্যালারি, অ্যান্ড হি ইজ অলসো গিভেন 60% অফ দ্য বেসিক স্যালারি অ্যাজ হাউস রেন্ট অ্যালাউন্স। তাহলে এই ক্ষেত্রে কী হবে, আমাদের আমরা অ্যানুয়াল বেসিক স্যালারি আমাদের কত আসছে, 60,000 × 12 মানে হলো 7,20,000 টাকা আমাদের বেসিক স্যালারি। তাহলে আমরা যখন হাউস রেন্ট, ট্যাক্সেবল হাউস রেন্ট বের করব, তখন আমাদের এই 7,20,000-এর উপরে 60% হলো তার হাউস রেন্ট, তাকে এমপ্লয়ার তাকে এই হাউস রেন্টটা দিচ্ছে, ক্যাশে দিচ্ছে। তাহলে সেটা কত, 4,32,000, 60% অফ বেসিক স্যালারি। আচ্ছা, এখান থেকে আমরা লেস করব কোন অংশটুকু, যেটা হলো 50% অফ বেসিক স্যালারি অথবা 3 লাখ টাকা, এই দুটোর মধ্যে যেটি কম। তাহলে আমাদের দেখো 50% অফ বেসিক স্যালারি কত এসেছে, 3,60,000 টাকা। এই 7,20,000-এর উপর 50% মানে 3,60,000 টাকা, তার 50% অফ স্যালারি, অথবা 3 লাখ, তাই না, 3 লাখ ছিল 25,000 টাকা পার মান্থ, আর অ্যানুয়ালি হলো 3 লাখ। তাহলে 3,60,000 দুটোর মধ্যে ন্যাচারালি 3 লাখ কম। তাহলে এখান থেকে আমরা 4,32,000 থেকে 3 লাখ বাদ দিয়ে দিব, আমাদের থাকবে 1,32,000। তাহলে এই 1,32,000 হাউস রেন্ট অ্যালাউন্সের এই অংশটুকুর উপরে তাকে ট্যাক্স দিতে হবে, এই অংশটুকু স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, অর্থাৎ এমপ্লয়ার এসএসসি এমপ্লয়কে তিনি বাসস্থানের সুবিধা প্রদান করছেন ভাড়া মানে ছাড়া, রেন্ট ফ্রি, ঠিক আছে, বিনা ভাড়ায় তিনি থাকার সুবিধা দিচ্ছেন। তাহলে এটা একটা সুবিধা, এখানে কোনো ক্যাশ ইনভলভমেন্ট নাই। তাহলে আমরা তো আগেই জেনেছি যে পারকিউজিটস যেগুলো সুবিধার মাধ্যমে দেওয়া হচ্ছে, সেগুলোকে মানিটারি ভ্যালুয়েশন আমাদের করে নিতে হবে। তাহলে মানিটারি ভ্যালুয়েশন আমরা কিভাবে করব, দেখো বলেছে রেন্টাল ভ্যালু অফ দ্য অ্যাকোমোডেশন, যে বাসস্থানে তিনি থাকছেন, এসএসসি যে বাসস্থানে থাকছেন তার রেন্টাল ভ্যালু, অথবা 25% অফ দ্য টোটাল স্যালারি, যে বেসিক স্যালারি, টোটাল স্যালারি মানে এখানে হলো বেসিক স্যালারি 25% অথবা রেন্টাল ভ্যালু, এই যে বাসস্থানে তিনি আছেন সেখানকার রেন্টাল ভ্যালু, এই দুটোর মধ্যে যেটা কম সেই অংশটুকু অ্যাড হয়ে যাবে তার স্যালারির সাথে অ্যাজ আ ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে। তার মানে এখানে তো ক্যাশে কিছু প্রদান করছে না, যে সুবিধাটা তাকে দেওয়া হচ্ছে, বিনা ভাড়ায় একটা বাসস্থানের সুবিধা দেওয়া হচ্ছে, এই সুবিধাকে আমরা মনিটারি ভ্যালুয়েশন করছি। ভ্যালুয়েশনটা কিভাবে আমরা করলাম, যে বাসস্থান যেখানে তিনি থাকছেন তার রেন্টাল ভ্যালুটা বের করতে হবে, বা এটা দেওয়া থাকে, এটা এনবিআর নির্ধারণ করে দিচ্ছে, আর তার 25% অফ দ্য বেসিক স্যালারি, এই দুটোর মধ্যে যে অংশটুকু কম, যেটি কম অ্যামাউন্ট, সেই অ্যামাউন্টটা অ্যাড হয়ে যাবে তার স্যালারি হিসেবে, সেটাই হবে তার ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস। দেখো এক্সাম্পল আছে, দেখো মিস্টার এক্স has paid monthly টাকা 20,000 as basic salary, and he has also been provided with a rent-free accommodation which has an annual rental value 1,20,000. তাহলে মিস্টার এক্স তিনি বেসিক স্যালারি পাচ্ছেন হলো 20,000 টাকা, এবং তাকে প্রোভাইড করা হচ্ছে একটি রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন, যেটার অ্যানুয়াল ভ্যালু হলো 1,20,000 টাকা। এখন আমরা ট্যাক্সেবল হাউস রেন্ট, আচ্ছা এখানে দেওয়া আছে যে আমাদের 20,000 টাকা বেসিক স্যালারি হলে অ্যানুয়ালি হচ্ছে 2,40,000 টাকা। আচ্ছা, তাহলে ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস আমাদের যেটা আসবে সেটা কত, দুটো অ্যামাউন্ট আমরা কনসিডার করবো, একটা হলো রেন্টাল ভ্যালু
1,20,000 টাকা। আরেকটা হলো আমাদের কত 25% অফ দ্য বেসিক স্যালারি, তাহলে আমাদের 2,40,000 এর উপরে 25% এসছে 60,000 টাকা। তাহলে এই দুটো অ্যামাউন্টের মধ্যে আমাদের কোনটা লোয়ার ওয়ান, কত বলেছে যে দুটো অ্যামাউন্টের মধ্যে যেটা লেস সেই অ্যামাউন্টটা, তাহলে লোয়ার ওয়ান কোনটা 60,000, তাহলে 60,000 টাকা হবে তার ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস, যেটা স্যালারির সাথে অ্যাড হয়ে যায়। মানে এই 60,000 টাকার উপরে মিস্টার এক্সকে ট্যাক্স প্রদান করতে হবে। আচ্ছা, তাহলে এরপরে আরেকটা আছে দেখো, অ্যাকোমোডেশন একটা কনসেশন রেট, মানে হ্রাসকৃত ভাড়ায় অ্যাকোমোডেশন দিচ্ছেন হ্রাসকৃত ভাড়ায়, মানে তিনি যে বাড়িতে থাকছেন সেখানে তিনি ভাড়াটা প্রদান করছেন কিন্তু সেটা হ্রাসকৃত, সেটা অ্যাকচুয়াল ভাড়া প্রদান করছেন না। সেক্ষেত্রে আমরা কি করব, সেই ক্ষেত্রে আমরা আগের নিয়মে এই যে অ্যাকোমোডেশনের যে মনিটারি ভ্যালুয়েশনটা সেই ভ্যালুয়েশনটা বের করব, সেখান থেকে তিনি যত টাকা রেন্ট দিচ্ছেন সেটাকে বাদ দিয়ে দেব, বাদ দেওয়ার পরে যদি কিছু থাকে অংশ সেটা তার ট্যাক্সেবল হবে। কিভাবে দেখো, আমরা একটা উদাহরণ দেখি। এখানে মিস্টার এক্স পেড মান্থলি 20,000 টাকা as basic salary. He has also been provided an accommodation as a concession rate that has an annual rental value of টাকা 1,20,000. আগের যে এটা ছিল সেটাই, শুধু এখানে বলা হয়েছে he bears rent of টাকা 2,000 per month. তিনি 2,000 টাকা করে পার মান্থ দিচ্ছেন হ্রাসকৃত ভাড়ায়, ঠিক আছে। তাহলে এখানে আমরা কি করব, আমরা প্রথমে তিনি যে অ্যাকোমোডেশনটাতে আছেন, যে অ্যাকোমোডেশনটা পেয়েছেন, যে বাসস্থানের সুবিধাটা পেয়েছেন, সেই বাসস্থানের মনিটারি ভ্যালু, এই সুবিধার মনিটারি ভ্যালুয়েশন আমরা করার চেষ্টা করব। তাহলে এখানে দেখো ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে আমরা কি করব, ভ্যালু অফ দ্য রেন্ট ফ্রি অ্যাকোমোডেশন হলো 1,20,000 টাকা, এবং আমাদের 25% অফ বেসিক স্যালারি, মানে যে 2,40,000 টাকার উপর 25,000 60,000 টাকা, আমরা তো এর আগের অঙ্কে এটা বের করেছি। তাহলে দুটোর মধ্যে, দুটো অ্যামাউন্টের মধ্যে লোয়ার ওয়ান কত 60,000 টাকা। তাহলে আমরা কি বের করলাম, ভ্যালু অফ রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের যে ভ্যালুয়েশনটা, রেন্ট ফ্রি অ্যাকোমোডেশনের যে ভ্যালুয়েশনটা, সেভাবে আমরা প্রথমে এই অ্যাকোমোডেশনের ভ্যালুয়েশনটা করে নিলাম। তারপরে আমরা বাদ দিয়ে দিব যে তিনি যে রেন্টটুকু পেমেন্ট করেছেন, পেইড করেছেন 2,000 টাকা পার মান্থ, 2,000 টাকা। তাহলে 12 মাসে তিনি আমাদের 24,000 টাকা পেমেন্ট করলো, তাহলে আমাদের 60,000 টাকা থেকে 24,000 টাকা বাদ দিয়ে 36,000 হবে তার ট্যাক্সেবল হাউস রেন্ট অ্যালাউন্সেস, ঠিক আছে। তাহলে কি হলো, আমরা কিন্তু এই বাড়ি ভাড়া বাবদ যে আয়টা হচ্ছে একজন এসএসসির, তার তিনটা রকম আমরা পেলাম বা তিনটা ধরন পেলাম। এটা যদি একদম ক্যাশে পেমেন্ট করা হয় তাহলে আমরা দেখে নিলাম আমরা কিভাবে করব। এরপরে আমরা বলেছি যে একেবারে বিনা ভাড়ায় যদি কোনো অ্যাকোমোডেশন সুবিধা দেওয়া হয় সেটাও আমরা দেখে নিলাম। আর লাস্টলি আমরা যেটা দেখলাম সেটা হলো যে হ্রাসকৃত ভাড়ায়, তাহলে একটা সুবিধা, বাসস্থানের সুবিধা প্রদান করছে, কখনো ক্যাশে, কখনো বিনা ভাড়ায়, কখনো হ্রাসকৃত ভাড়ায়। তাহলে তিনটা নিয়মে আমরা দেখে নিলাম যে কিভাবে একজন এসএসসি এই বাড়ি ভাড়া বাবদ যদি কোনো কিছু পান, প্রাপ্ত হন, সেটা ক্যাশ হতে পারে, সুবিধা হতে পারে, তাহলে সেখানে আমরা কিভাবে ট্যাক্সেবল ইনকামটা নির্ণয় করে নিব। আচ্ছা, তাহলে এরপরে আসো আমরা দেখি এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস। অর্থাৎ একজন এমপ্লয়ি তিনি তার ক্লায়েন্ট অথবা কাস্টমারদেরকে এন্টারটেইন করার জন্য হয়তো একটা অ্যালাউন্সেস পেতে পারেন, ঠিক আছে। তার এমপ্লয়ার তাকে অ্যালাউন্সেস দিচ্ছে যার মাধ্যমে তিনি কাস্টমার এবং ক্লায়েন্টদের এন্টারটেইন করছে। এখানে পুরো অংশ, দ্য হোল অ্যামাউন্ট অফ দ্য এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স উইল বি ইনক্লুডেড আন্ডার দ্য হেড স্যালারি, পুরো অ্যামাউন্টটাই কিন্তু ট্যাক্সেবল, ঠিক আছে। হাউস রেন্ট এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স বাবদ একজন এমপ্লয়িকে যা দিবেন, যা প্রদান করছেন ক্যাশে, সেই পুরোটুকুই ট্যাক্সেবল। কিন্তু আরেকটা অপশনও আছে, সেখানে বলা হচ্ছে যে যদি এমন হয় যে আমাদের সেই যে অফিসের এরিয়াতে, হ্যাঁ, অফিস প্রেমিসেসে যদি ফ্রিতে টি, কফি, বেভারেজ বা এই ধরনের কিছু অ্যারেঞ্জমেন্ট করে রাখা হয় এবং সেখানে যদি কোনো এসএসসি তার ক্লায়েন্ট কাস্টমারকে এন্টারটেইন করেন, সেক্ষেত্রে কিন্তু তার স্যালারির সাথে কোনো কিছুই অ্যাড হবে না, কোনো কিছুই তাকে ট্যাক্স প্রদান করতে হবে না। ট্যাক্স প্রদান করতে হবে তখনই যখন তাকে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স হিসেবে ক্যাশে কিছু প্রদান করা হবে, ঠিক আছে। তাহলে একটা উদাহরণ দেখে আসো। এখানে বলা হয়েছে এক্সাম্পলে মিস্টার এক্স ইজ গিভেন টাকা 300 মান্থলি অ্যাজ দ্য এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস ওয়ার দ্য অ্যাকচুয়াল এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস ওয়াজ টাকা 3,000। তাহলে এখানে তার অ্যাকচুয়াল এক্সপেন্স হয়েছে 3,000 টাকা, কিন্তু তাকে 300 টাকা করে মান্থলি প্রদান করা হচ্ছে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স হিসেবে। In addition to this, he is also provided with the free lunch at office during his work.
তাহলে তার সাথে সাথে তিনি অফিস থেকে একটা ফ্রি লাঞ্চও পান মানে তার অফিস টাইমের সময়। তাহলে এখানে এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস কত? এন্টারটেইনমেন্ট আমাদের ট্যাক্সেবল অ্যালাউন্স হলো 300 ইন্টু 12 মানে 3600 টাকা তার এন্টারটেইনমেন্ট অ্যালাউন্স। এখানে কিন্তু আমরা খেয়াল করব যে এখানে যে এন্টারটেইনমেন্ট এক্সপেন্সেস তার হয়েছে 3000 টাকা, এটাও কনসিডারেবল না, ঠিক আছে? এটার জন্য সে কোনো এক্সামশন পাবে না। আবার এই তাকে যে ফ্রি লাঞ্চ প্রোভাইড করা হলো, এই ফ্রি লাঞ্চের জন্য তার স্যালারিতে কোনো কিছু অ্যাডও হবে না, মানে এটার জন্য তার কোনো ট্যাক্সেবল কোনো ইনকামও হবে না, ঠিক আছে? তাহলে যতটুকু অ্যালাউন্সেস এন্টারটেইনমেন্ট বাবদ তাকে ক্যাশে প্রদান করা হচ্ছে সেটা পুরোটাই ট্যাক্সেবল, পুরোটাই তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে, পুরোটার উপরে ট্যাক্স দিতে হবে। কিন্তু যদি তিনি এন্টারটেইন করেন অফিস প্রেমিসেসের অ্যাভেলেবেল যদি কোনো ফ্রিতে টি কফি বেভারেজ বা এই ধরনের কিছু যদি অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে তিনি যদি তার কাস্টমার ক্লায়েন্টকে এন্টারটেইন করে থাকেন, অথবা তিনি যদি ফ্রি লাঞ্চ পেয়ে থাকেন, এগুলো কিন্তু কনসিডারেবল না, মানে ওটা এক্সামশনও হচ্ছে না, আবার ফ্রি লাঞ্চের জন্য কোনো কিছু অ্যাডিশনও হচ্ছে না। তাহলে এটা আমরা দেখে নিলাম এন্টারটেইনমেন্ট অ্যালাউন্সেস। আচ্ছা, এরপরে আসো কনভেন্স অ্যালাউন্সেস রিসিভড ইন ক্যাশ উইথ নো কনভেন্স ফ্যাসিলিটি। শুধু ক্যাশে কনভেন্স অ্যালাউন্স দেওয়া হচ্ছে, কোনো কনভেন্স ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে না। কনভেন্স ফ্যাসিলিটিস মানে কি? কারের সুবিধা, কারে যাতায়াতের সুবিধা, এটা প্রোভাইড করা হচ্ছে না। শুধু যাতায়াত ভাতা যাতায়াতের জন্য ভাতা তাকে প্রদান করা হচ্ছে, ক্যাশে প্রদান করা হচ্ছে। এই ধরনের ক্ষেত্রে আমরা কি করব? দেখো যে এটা তো ট্যাক্সেবল, এই অংশটুকু ট্যাক্সেবল, তার বলছে অ্যামাউন্ট এক্সিডিং টাকা 30,000 অ্যানুয়ালি, যে তিনি যদি বার্ষিক 30,000 টাকা এটার ওপরে যদি কিছু পান, তিনি যে অ্যালাউন্সটা পাচ্ছেন সেটা যদি 30,000 টাকার অতিরিক্ত হয় তখন সেটা ট্যাক্সেবল হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে। দেখো আমরা একটা উদাহরণ দেখি। মিস্টার এক্স ইজ অ্যান এমপ্লয়ি অফ আ কোম্পানি অ্যান্ড হি ইজ গিভেন টাকা 3,000 পার মান্থ অ্যাজ আ কনভেন্স অ্যালাউন্স। তাহলে তাকে পার মান্থ 3,000 টাকা কনভেন্স অ্যালাউন্স প্রদান করা হচ্ছে। তাহলে ট্যাক্সেবল হবে কোন অংশটুকু? ট্যাক্সেবল যখন আমরা নির্ণয় করব, আমরা কি করব? আমাদের অ্যানুয়ালি তাকে প্রদান করা হচ্ছে কত? 3,000 ইন্টু 12 মানে 36,000, তাকে 3,000 টাকা পার মান্থে কনভেন্স অ্যালাউন্স হিসেবে দেওয়া হচ্ছে। তাহলে 3,000 ইন্টু 12 মানে 36,000 হলো তার অ্যানুয়াল সে পেল, অ্যানুয়ালি তার কনভেন্স অ্যালাউন্স সে পেয়েছে। সেখান থেকে আমরা বাদ দিয়ে দিব 30,000 টাকা, তাহলে 6,000 টাকা, অনলি 6,000 টাকা তার ট্যাক্সেবল হবে, ঠিক আছে? তার কনভেন্স অ্যালাউন্স, তাকে যদি কোনো ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে না, শুধুমাত্র কনভেন্স অ্যালাউন্স বাবদ ক্যাশে প্রদান করা হচ্ছে, সেটা 30,000 টাকার অতিরিক্ত হলে তখন সেই অংশটুকু স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে, সেই অংশটুকুর জন্য তাকে ট্যাক্স প্রদান করতে হবে, ঠিক আছে? কিন্তু পুরো অংশটুকুর উপর না। আর কম হলে তো সেটা আর কিছুই অ্যাড হবে না। আচ্ছা, এরপরে দেখো কনভেন্স ফ্যাসিলিটিস প্রোভাইডেড ফর পার্সোনাল ইউজ। কনভেন্স ফ্যাসিলিটিস, অ্যালাউন্স কিন্তু না, ফ্যাসিলিটিস, একটা সুবিধা দেওয়া হয়েছে, মানে তাকে কি গাড়ির সুবিধা দেওয়া হয়েছে পার্সোনালি। এটা পার্সোনালও হতে পারে বা পার্সোনাল অফিসিয়াল বোথ একসাথে, ঠিক আছে? তাহলে এটা হয়তো পার্টলি পার্সোনাল পার্টলি অফিসিয়াল সে ইউজ করছে। সেক্ষেত্রে আমরা কি করব? দেখো বলা হয়েছে সুবিধা, এটা তো বলেছে যে সুবিধা, কোনো একটা সুবিধা যখন প্রদান করা হচ্ছে সেটাকে মনিটারি ভ্যালুয়েশন করে নিতে হবে, কারণ এতে কোনো ক্যাশের ভ্যালুয়েশন নাই। তাহলে সুবিধাটাকে মনিটারি ভ্যালুয়েশন করে নিতে হবে। তাহলে আমরা কি করব? 5% অফ দ্য বেসিক স্যালারি অর টাকা 60,000 whichever is higher, ঠিক আছে? দুটোর মধ্যে যেটা বেশি সেই অংশটুকু অ্যাড হয়ে যাবে তার কনভেন্স অ্যালাউন্স হিসেবে, ঠিক আছে? দেখো আমরা একটা উদাহরণ দেখি। আচ্ছা, এখানে একটা কথা বলছে, ইট শুড বি নোটেড দ্যাট হিয়ার কনভেন্স অ্যালাউন্স প্রোভাইডেড হোনলি ফর অফিসিয়াল পারপাস। যদি এমন হয় যে কনভেন্স অ্যালাউন্সটা তাকে প্রদান করা হয়েছে একেবারে পুরোপুরি অফিসিয়াল ইউজের জন্য, অর্থাৎ তিনি অফিসে যাচ্ছেন, অফিস থেকে বিভিন্ন কাজে তিনি ঘুরছেন, ক্লায়েন্টের কাছে ঘুরছেন বা বিভিন্ন অফিসে ঘুরছেন, পুরো অফিসিয়াল পারপাসে তিনি গাড়িটি ব্যবহার করছেন, তিনি পার্সোনাল কোনো কাজে গাড়িটি ব্যবহার করছেন না, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কোনো ট্যাক্সেবল ইনকাম হিসেবে তার কনভেন্স অ্যালাউন্স হিসেবে কোনো কিছু অ্যাড হবে না, ঠিক আছে? কোনো ট্যাক্সেবল ইনকাম তার হবে না। দেখো বলেছেন নাথিং উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি ইনকাম, ঠিক আছে? কিছু অ্যাড হবে না। আচ্ছা, আসলে আমরা একটা উদাহরণ দেখি। এখানে যেমন বলা হচ্ছে মিস্টার এক্স ইজ পেড মান্থলি টাকা 20,000 as a basic salary and he has also been provided with a conveyance facility for both personal and official use. Annual maintenance cost হলো টাকা 2,000 has borne by the employer.
মানে যে গাড়িটা তাকে প্রোভাইড করা হয়েছে সেই গাড়িটার একটা মেনটেন্যান্স কস্ট আছে, সেই মেনটেন্যান্স কস্ট বাবদ এমপ্লয়ারের খরচ হয়েছে, তিনি কিন্তু এমপ্লয়িকে প্রদান করেনি, এমপ্লয়ারের খরচ হয়েছে 2000 টাকা। এখানে তাহলে আমরা কি করব দেখো, এখানে আমাদের অ্যানুয়াল বেসিক স্যালারি 20,000 মানে 2,40,000 টাকা করে আমাদের অ্যানুয়াল বেসিক স্যালারি। তাহলে কি কথা ছিল 5% অফ দ্য বেসিক স্যালারি, 5% of the basic salary or 60,000 টাকা, whichever is higher। তাহলে 5% of the basic salary দেখো কত, ফ্যাসিলিটি 60,000 or 5% of কত 12,000 টাকা। তো যেটা বেশি, তাহলে বেশি কোনটা আমাদের, হায়ার ওয়ান হলো 60,000। তাহলে 60,000 টাকা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে, কনভেন্স অ্যালাউন্সের ট্যাক্সেবল ইনকাম হিসেবে তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে, মানে এই অংশের উপর তাকে ট্যাক্স প্রদান করতে হবে। এখানে আমরা খেয়াল করবো যে মেনটেন্যান্স কস্ট বাবদ এমপ্লয়ারের যে খরচটা হলো, এটার জন্য এমপ্লয়কে কোনো মানে এমপ্লয় যিনি অ্যাসেসি তাকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না, ঠিক আছে। এই অংশটুকু কিন্তু তার স্যালারির সাথে অ্যাড হবে না, শুধুমাত্র তিনি যে গাড়িটা পেয়েছেন সেই গাড়ির সুবিধার জন্য, ফ্যাসিলিটিসের জন্য আমরা মনিটারি ভ্যালুয়েশন করে দেখলাম 5% অফ দ্য বেসিক স্যালারি অথবা 60,000 টাকা। এটার মধ্যে যেটি হায়ার, যেটি বেশি পরিমাণ, সেটাই তার কনভেন্স অ্যালাউন্স হিসেবে, ট্যাক্সেবল কনভেন্স অ্যালাউন্স হিসেবে তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, আরেকটা উদাহরণ আছে দেখো, মিস্টার এক্স ইজ পেড মান্থলি টাকা 20,000 as a basic salary and he has also been provided with the conveyance facilities for only for official use। তাহলে মিস্টার এক্সকে যার বেসিক স্যালারি হলো 20,000 টাকা, তাকে একটা কার্ড প্রোভাইড করা হয়েছে, যেই কার্ডটা শুধুমাত্র তিনি অফিসিয়াল পারপাসে ব্যবহার করেন, তিনি পার্সোনালি সেটা ইউজ করছেন না। তাহলে তার জন্য কি nothing will be added, no income will be added with the salary, ঠিক আছে, কোনো কিছু ট্যাক্স তাকে প্রদান করতে হবে না। আচ্ছা, আমরা এখানে একটা নোট আছে, নোটটা একটু দেখব। কস্ট, কারের যে কস্ট এবং অ্যানুয়াল মেনটেন্যান্স কস্ট, এটা ইররিলেভেন্ট, ঠিক আছে, কত মূল্য দিয়ে গাড়িটা কেনা হয়েছে অথবা এটার মেনটেন্যান্স কস্ট কত হচ্ছে, এটা একজন অ্যাসেসির কনভেন্স অ্যালাউন্স বাবদ ট্যাক্সেবল ইনকাম বের করার জন্য এটা ইররিলেভেন্ট। তার সাথে সাথে এই যে পার্সোনাল এবং অফিসিয়াল পারপাসে, যখন আমরা বলছি যে দুটো বোথ পারপাসে সে ইউজ করছে, এটা প্রপোর্শনটা কত, যে তিনি পার্সোনাল কতটুকু ব্যবহার করছেন, অফিসিয়াল কতটুকু ব্যবহার করছেন, এটাও ইররিলেভেন্ট। যখনই তিনি পার্সোনাল অফিসিয়াল দুটো কাজে ব্যবহার করবেন, তখন আমরা আগের নিয়মে চলে যাব। আর আগের নিয়ম যেটা আমাদের ছিল 60,000 or 5% of the basic salary whichever is higher, এই নিয়মে চলে যাব। আর যদি শুধু অফিসিয়াল পারপাসে সে তিনি ব্যবহার করেন, তাহলে আমরা কোনো ট্যাক্সেবল ইনকাম তার স্যালারির সাথে অ্যাড করব না, ঠিক আছে। তাহলে এখানেও আমরা দেখে নিলাম আমাদের দুটো নিয়ম। আরেকটা নিয়ম দেখো আছে যে অ্যাডিশনাল কনভেন্স অ্যালাউন্স অ্যালং উইথ দ্য কনভেন্স ফ্যাসিলিটিস। তাহলে দুটো, প্রথমে আমরা দেখেছি যে কনভেন্স অ্যালাউন্স, আর এখানে বলছে যে কনভেন্স ফ্যাসিলিটিস, তাহলে সাথে যোগ, মানে দুটো, আগে আমরা কনভেন্স অ্যালাউন্স দেখেছি, তারপরে কনভেন্স ফ্যাসিলিটিস দেখেছি, এখন বলছে দুটো একসাথে, যে তিনি কনভেন্স ফ্যাসিলিটিস পেয়েছেন, তার সাথে সাথে তাকে অ্যালাউন্সও দেওয়া হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব দেখো, এই যে কনভেন্স ফ্যাসিলিটিসের যেই ভ্যালুয়েশনটা আমরা করলাম, মনিটারি ভ্যালুয়েশনটা করলাম, সেটা আমরা প্রথমে বের করব, এবং তার সাথে যে অ্যালাউন্সটা তিনি পাচ্ছেন সে পুরো অ্যামাউন্টটাই যোগ হয়ে যাবে, এখানে কিন্তু কোনো এক্সাম্পশনের সুযোগ নেই। তাহলে দেখো আমরা একটা উদাহরণ দিয়ে দেখি কি বলছে। মিস্টার এক্স ইজ পেড মান্থলি টাকা 20,000 as basic salary and he has also been this with the conveyance facilities both personal and official, দুটো পারপাসে তিনি ব্যবহার করছেন। In addition to this he is also given টাকা 500 monthly as a conveyance allowance. Annual maintenance cost of টাকা 3,000 was borne by the employer, ঠিক আছে। তাহলে এখানে কি হলো, তাকে এটা পার্সোনাল এবং অফিসিয়াল ইউজের জন্য একটা কার্ড প্রোভাইড করা হয়েছে, এবং তার সাথে সাথে তাকে 500 টাকা মান্থলি একটা কনভেন্স অ্যালাউন্সও দেওয়া হচ্ছে। আর মেনটেন্যান্স কস্ট বলে দিয়েছে 3,000 টাকা। আমরা তো আগেই পড়েছি যে মেনটেন্যান্স কস্টটা এখানে ইররিলেভেন্ট। তাহলে আমরা যখন বের করবো, আমরা কীভাবে বের করবো বলেছি যে প্রথমে এই যে তাকে কনভেন্স ফ্যাসিলিটিস দিয়েছে সেটার ভ্যালুয়েশন আমরা করবো, মনিটারি ভ্যালুয়েশন করবো। তাহলে সেটা ভ্যালুয়েশন করতে গেলে আমরা কি করব, যে হায়ার অফ দ্য 60,000 or 5% অফ দ্য বেসিক স্যালারি কত 12,000 টাকা, তা দুটোর মধ্যে আমাদের বেশি ছিল কত 60,000 টাকা। এটার সাথে আমরা অ্যাড করে নিব কনভেন্স অ্যালাউন্স 500 টাকা করে 12 মান্থ, তার মানে 6,000 টাকা। তাহলে টোটাল হলো 66,000 টাকা তার ট্যাক্সেবল, ঠিক আছে। এই পুরো টাকাটা 66,000 টাকা তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে, এবং এটার উপরে তিনি কি বলে ট্যাক্স প্রদান করবেন।
তাহলে আমরা এখানেও তিনটা নিয়ম দেখে নিলাম যে আমাদের কনভেন্স অ্যালাউন্সে একটা হতে পারে যে তাকে অ্যালাউন্স প্রদান করা হলো, অথবা তাকে কনভেন্স ফ্যাসিলিটিস প্রদান করা হয়েছে। কনভেন্স ফ্যাসিলিটিসের ক্ষেত্রে দুটো অপশন আমরা দেখেছি, একটা হলো পার্সোনাল এবং অফিসিয়াল, দুটো পারপাসে তিনি ব্যবহার করছেন। আরেকটা আমরা বলেছি শুধু অফিসিয়াল পারপাসে ব্যবহার করছেন। আর তারপরে আমরা দেখে নিলাম যে দুটোই তাকে দেওয়া হচ্ছে, যে ফ্যাসিলিটিসও দেওয়া হচ্ছে এবং তাকে কিছু অ্যালাউন্সও দেওয়া হচ্ছে। তাহলে কীভাবে আমরা করবো দেখে নিলাম। আচ্ছা, এরপরে আসো ফিজ অ্যান্ড কমিশন। আচ্ছা, ফিজের ক্ষেত্রে কি, যে যদি এমপ্লয়কে কোনো অ্যামাউন্ট পেইড করে, সেটা কিসের জন্য, কোনো একটা কাজের জন্য, ঠিক আছে, কোনো একটা সার্ভিস তিনি রেন্ডার করেছেন, অথবা কোনো একটা কাজ তিনি পারফর্ম করেছেন, এটা সময়ের সাথে সম্পর্কিত নয়, তিনি মাসেই প্রদান করছেন, কিন্তু সময়ের সাথে না, কোনো একটা বিশেষ কোনো কাজ পারফর্ম করছেন, তার জন্যই তাকে যে পেমেন্টটা করা হয়েছে সেটাকে আমরা ফিজ বলবো। আর কমিশন তো কোনো একটা ট্রানজ্যাকশনের উপরে, বিজনেস ট্রানজ্যাকশনের উপরে আসলে ডিপেন্ড করে, যে কোনো একটা তিনি কোনো একটা ট্রানজ্যাকশনে তিনি হেল্প করেছেন, এমপ্লয়ি কাজ করেছেন, সেখান থেকে তিনি একটা কমিশন পাবেন। সেটা সেলসের উপরে হতে পারে, সেটা নেট প্রফিটের উপরে হতে পারে, অথবা আদার ফ্যাক্টরের উপরে হতে পারে এই কমিশনটা। তাহলে এই দুটো ফিজ এবং কমিশন বাবদ একজন এমপ্লয়ি যা পাবেন, একজন এসএসসি যা ইনকাম রিসিভ করবেন, পুরোটাই কিন্তু ট্যাক্সেবল। হ্যাঁ, যে অ্যামাউন্ট উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি অ্যান্ড উইল বি ট্যাক্সেবল, এখানে কোনো এক্সাম্পশন নাই, পুরো যা পাবেন পুরোটাই অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে এক্সাম্পল দেখো, বলেছে যে এখানে তার বেসিক স্যালারি 20,000 টাকা, অ্যান্ড হি হ্যাজ অলসো বিন প্রোভাইডেড উইথ এ মান্থলি ফি অফ টাকা 500 ফর আ স্পেশাল টাস্ক conducted by him. In addition to it, he is also given 2% commission of net profit. Net profit হলো টাকা 50,000। তাহলে প্রথমে আমরা বের করে নেই যে আমাদের ফিজ কত। ফিজ হলো 500 টাকা করে 12 মাসের জন্য, কত 6,000 টাকা। আর এরপরে আসো কমিশন 2% অন 50,000 এর উপরে 2% মানে 1,000 টাকা। তাহলে টোটাল ফিজ এবং কমিশন বাবদ তার ট্যাক্সেবল ইনকাম হবে 7,000 টাকা। এখানে কোনো এক্সাম্পশনের ব্যবস্থা নাই। আচ্ছা, এরপরে আসো সার্ভেন্ট অ্যালাউন্সেস। সার্ভেন্ট অ্যালাউন্সের ক্ষেত্রে নো এক্সাম্পশন সো, ঠিক আছে, ফুল অ্যামাউন্ট উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। তার মানে সার্ভেন্ট, গৃহ পরিচারিকার খরচ বাবদ তাকে এমপ্লয়কে যা প্রদান করছেন, তাহলে এমপ্লয় যখন এসএসসি, তার ক্ষেত্রে পুরো অ্যামাউন্টটাই ট্যাক্সেবল, কোনো এখানে ছাড় নাই, কোনো এক্সাম্পশন নাই। আচ্ছা, এরপরে আসো কম্পেনসেশন। তাহলে এখানে আমরা তো কম্পেনসেশন আগেই পড়েছিলাম প্রফিট ইন লিeu অফ স্যালারির মধ্যে। এখানে কি বলেছে যে তার জবের টার্মিনেশনের সময়, অথবা তিনি তার যে জবের যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, সেই কন্ডিশনসগুলো কোনো চেঞ্জ হয়েছে, সেই কারণে তিনি যদি কোনো পেমেন্ট রিসিভ করেন, তখন সেটাকে আমরা কম্পেনসেশন বলি। তাহলে এই কম্পেনসেশনের পুরো অংশটুকু, দ্য এন্টায়ার অ্যামাউন্ট উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। এখানেও কিন্তু কোনো এক্সাম্পশন নাই, ঠিক আছে। কম্পেনসেশন হিসেবে সেটা তার জবের টার্মিনেশনের সময়, জব থেকে চলে যাচ্ছেন সে সময় তাকে প্রদান করা হচ্ছে, অথবা তার জবে যে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আছে সেগুলো চেঞ্জ হচ্ছে, তার কারণে তিনি কি কোনো একটা পেমেন্ট পাচ্ছেন, রিসিভ করছেন। তাহলে এখানে এই কম্পেনসেশন হিসেবে একজন এমপ্লয়ি যা রিসিভ করে সেই পুরো অ্যামাউন্টটাই তার স্যালারির সাথে ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপরে আসো 16 নম্বরে অ্যানুইটি। অ্যানুইটি মানে তো আমরা জানি একটা ইয়ারলি অ্যালাউন্স, না, ইয়ারলি বৃত্তি, একটা ইয়ারলি একটা পেমেন্ট। তাহলে এমপ্লয়কে হয়তো কোনো একটা নির্দিষ্ট পিরিয়ডের জন্য, অথবা তার পুরো লাইফের জন্য যদি কোনো এরকম ইয়ারলি কোনো পেমেন্ট করে, তাহলে সেই ইয়ারলি পেমেন্টটাও আমাদের এই স্যালারি হেডের মধ্যে আসবে, এবং এটাও কিন্তু ট্যাক্সেবল, ঠিক আছে। তাহলে এখানে আমরা সার্ভেন্ট অ্যালাউন্স দেখলাম, কম্পেনসেশন দেখলাম, অ্যানুইটি দেখলাম। এটার সাথে কোনো উদাহরণ আমি অ্যাড করিনি, কারণ এটা পুরো যা লেখা থাকবে, যতটুকু অ্যামাউন্ট তাকে প্রদান করা হবে, পুরো অ্যামাউন্টটাই তো এখানে ট্যাক্সেবল হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো আউটস্ট্যান্ডিং স্যালারি। আউটস্ট্যান্ডিং স্যালারি মানে বকেয়া স্যালারি, মানে যেই স্যালারিটা ডিউ হয়েছে। মনে করো 2020 সালের জুন মাসে তার স্যালারিটা ডিউ হয়েছিল, কিন্তু তিনি রিসিভ করেননি, ঠিক আছে, তিনি সরাসরি তার হাতে পাননি। তিনি হয়তো স্যালারিটি জুলাই মাসে যে পাবেন। এখন এই আউটস্ট্যান্ডিং স্যালারির ক্ষেত্রে কি করতে পারবো আমরা? এই আউটস্ট্যান্ডিং স্যালারিটা অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। স্যালারি ইনকাম উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি ইনকাম। তুমি জুন মাসের যে বেতনটা ডিউ হয়েছে, তিনি অলরেডি প্রাপ্য, কিন্তু ক্যাশ হয়তো রিসিভ করেননি, ঠিক আছে, তার অ্যাকাউন্টে এখনো জমা হয়নি। তাহলে এই স্যালারি ইনকামটা আমরা কি করব? স্যালারি ইনকামটা আমরা
আউটস্ট্যান্ডিং স্যালারিটা আমরা স্যালারি ইনকামের সাথে অ্যাড করে দিব। আচ্ছা, তবে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এই যে আমি বললাম যে 2020-এর জুন মাসে তিনি স্যালারিটা পাননি, তিনি জুলাইতে এসে পেলেন। তাহলে 2020-এ আমাদের 19-20-এ তো এসে একটা ইনকাম ইয়ার শেষ হয়ে গেল। এখন 2020-এর জুলাই মাসে এসে নতুন একটা ইনকাম ইয়ার শুরু হয়েছে। তাহলে নতুন একটা ইনকাম এর তখন কি আবার অ্যাড হবে যখন তিনি সত্যিকার অর্থে স্যালারিটা পেলেন? তা কিন্তু হবে না। বলছে যে না, এক্সক্লুডেড ফ্রম দ্য স্যালারি ইনকাম অফ দ্য নেক্সট ইয়ার। তাহলে পরবর্তী বছরের ইনকাম ইয়ারের যে তিনি যখন সত্যি সত্যি স্যালারিটা হাতে পেলেন তখন কিন্তু তাকে আর সেই ট্যাক্সেবল ইনকাম হিসেবে সেখানে আর অ্যাড হচ্ছে না, কারণ তিনি আগে সেটা ডিউ দেখিয়েছেন, তিনি রিসিভেবলস দেখিয়েছেন এবং তার উপরে তার একটা ট্যাক্স তিনি প্রদান করেছেন। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাকে আর পরবর্তী বছরে আমি আর সেটা কিন্তু অ্যাড করব না। ঠিক আছে। আচ্ছা, এরপরে আসো অ্যাডভান্স এগেইনস্ট স্যালারি। যদি অ্যাডভান্স রিসিভ করে, মানে কি যে জুলাই 2020-এর কোনো হয়তো স্যালারিটা তিনি জুন মাসে নিয়েছেন, অ্যাডভান্স নিয়েছেন কোনো প্রয়োজনে, তাহলে সেই ক্ষেত্রে কি করব? সেই ক্ষেত্রেও কিন্তু অ্যাডভান্স স্যালারিটা তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে এবং ওই একইভাবে পরবর্তী মাসে যখন জুলাই মাসে সে তো আর ওটাতে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে বা কয়েকটা মাস ধরে মনে করো অ্যাডজাস্ট হচ্ছে, তখন যেহেতু এই স্যালারিটা অলরেডি আমরা আগের বছরে অ্যাড করে নিয়েছি, সেটা কিন্তু পরবর্তী বছরে এসে আর অ্যাড হবে না। কারণ হলো তিনি তো আগে একবার ওই স্যালারির উপরে ট্যাক্স পেমেন্ট করেছেন। আমরা তো গত ক্লাসে চার্জেবিলিটি অফ ইনকামের ক্ষেত্রে পড়েছি যে কোনো একটা ইনকামের উপরে যদি কখনো কোনো বছরে একবার ট্যাক্স প্রদান করা হয়, পরবর্তীতে সেই ইনকামের উপরে আর কোনো ট্যাক্স প্রদান করতে হয় না। তাহলে অ্যাডভান্স স্যালারি তিনি রিসিভ করেছেন, তার জন্য তিনি তার স্যালারির সাথে আমরা অ্যাড করে নিলাম এবং তার উপরে ট্যাক্স প্রদান করা হয়ে গেল। তাহলে পরবর্তী বছর যে বছরেরটা তিনি অ্যাডভান্স নিয়েছেন সেই বছরে তো সেটা আর অ্যাড হবে না। ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পেনশন বাবদ, মানে একজন এমপ্লয়ি তার রিটায়ারমেন্টের পরে তার এমপ্লয়ের যেটা প্রদান করা হয় সেটাই কিন্তু আমরা পেনশন বলি। তাহলে এখানে বলছে যে ফর আ রেসিডেন্ট এসএসসি পেনশন ইজ ফুললি এক্সেম্পটেড। পেনশনের উপরে কোনো ট্যাক্স প্রদান করা হবে না, অ্যান্ড হেন্স নট ইনক্লুডেড ইন দ্য পার্ট অফ দ্য স্যালারি ইনকাম। তাহলে পেনশনকে এটা রেসিডেন্টদের জন্য, রেসিডেন্ট এসএসসির জন্য এটা ফুললি ট্যাক্সেবল, ফুললি নন এক্সেম্পটেড আর কি। হ্যাঁ, পুরোপুরি আমরা এটাতে কিছু অ্যাড করবো না, ফুললি এক্সেম্পটেড ফ্রম ট্যাক্স। আচ্ছা, এরপরে আসো গ্র্যাচুইটি নিয়ে আমরা আগে কিন্তু পড়েছি, আবার একটু বলি। গ্র্যাচুইটি বাবদ তিনি যা পাবেন সেটা কি 2.5 কোটি টাকার উপরে যদি কিছু থাকে সেটা অ্যাড হবে, তাই না? যেখানে বলেছে গ্র্যাচুইটি ইজ পেড রিকগনিশন অফ পাস্ট সার্ভিস, তার পাস্ট সার্ভিসের জন্য একজন এমপ্লয়কে এমপ্লয়ার প্রদান করে থাকে। তাহলে এই ক্ষেত্রে গ্র্যাচুইটির ক্ষেত্রে যদি সেটা এক্সেস অফ 2.5 crore টাকা, 2.5 কোটি টাকার ওপরে অতিরিক্ত তিনি যদি কিছু রিসিভ করেন গ্র্যাচুইটি হিসেবে, সেই অংশটুকু অ্যাড হয়ে যাবে তার স্যালারির সাথে ট্যাক্সেবল ইনকাম হিসেবে। এটা কোথায় আছে দেখো, 6 শিডিউল পার্টে প্যারা 20-র মধ্যে আমরা আগে এটা পড়েছি। ঠিক আছে, এই গেল আমাদের পেনশন এবং গ্র্যাচুইটি। আচ্ছা, এরপরে আসো এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড সম্পর্কে আগের ক্লাসগুলোতে আমরা বেশ ভালোই একটু আলোচনা করেছি, পরবর্তী ক্লাসে আরও ডিটেলস আলোচনা আছে। এটা আমাদের কি রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডগুলোতে দুটো কন্ট্রিবিউশন, এমপ্লয়ি তার স্যালারি থেকে একটা অংশ পার্সেন্টেজ কন্ট্রিবিউট করছে এই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে, এবং অধিকাংশ ক্ষেত্রেই এমপ্লয়ার তিনিও একই পার্সেন্টেজে সেটা কন্ট্রিবিউট করছেন। তাহলে এখানে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা, এমপ্লয়ের না কিন্তু এসএসসির না, এসএসসি তো তার একটা স্যালারির একটা অংশ রেখে দিচ্ছেন, আর এমপ্লয়ি যে একই পরিমাণ অর্থ রাখছেন, তাহলে তিনি অতিরিক্ত দিচ্ছেন, একটা সুবিধা প্রদান করছেন। তাহলে এটা আমাদের স্যালারির সাথে contribution with the only the employer's contribution will be added with the salary. তাহলে প্রতি বছরে এমপ্লয়ার যতটুকু কন্ট্রিবিউট করছে এই রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে, এই পুরো অংশটুকু তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, পুরো অংশটুকু। যেমন একটা উদাহরণ আছে, দেখো, Mr. X is paid monthly 20,000 টাকা as basic salary and he is also contribute 10% of his basic salary to a recognized provident fund. His employer also contributes the same amount. তাহলে এমপ্লয়ারও একই অ্যামাউন্ট পরিশোধ করছে। তাহলে এখানে টোটাল অ্যামাউন্ট উইল বি রেকর্ডেড আন্ডার স্যালারি উইল বি কত? এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন টু রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড 2,40,000, মানে 20,000 × 12 মানে 2,40,000।
ইন্টু 10%, ঠিক আছে? তার মানে তার কত আসে? 24,000 টাকা এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে সারা বছর ধরে তার প্রভিডেন্ট ফান্ডে, এমপ্লয়ার প্রভিডেন্ট ফান্ডে। এই অংশটুকু তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে ট্যাক্সেবল ইনকাম হিসেবে। আচ্ছা, এরপরে আসো ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। এই যে রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে এমপ্লয়ার এবং এমপ্লয়ি দুজনেই টাকা জমা হচ্ছে, কন্ট্রিবিউশনের মাধ্যমে একটা ফান্ড ক্রিয়েট হচ্ছে এবং এটার উপর একটা ইন্টারেস্ট রিসিভও আছে। তাহলে সেই ইন্টারেস্টটা কী হবে? ইন্টারেস্ট অন, এটা ইন্টারেস্ট একটা ইনকাম, তাহলে ইন্টারেস্ট আমরা কীভাবে দেখো কাউন্ট করব। এখানে বলা হয়েছে যেই ইন্টারেস্টটা সেটা পাবে সেটা যদি এক্সিড করে 14.5% রেট, মানে ইন্টারেস্টের রেট হবে 14.5, যদি তার অতিরিক্ত হয়, হ্যাঁ 14.5%-এর অতিরিক্ত, অথবা 1/3 অফ দ্য বেসিক স্যালারি, এই দুটোর মধ্যে যেটা লোয়ার, ঠিক আছে, সেই অংশের যদি অতিরিক্ত ইন্টারেস্ট তার ইনকাম হয় তখন সেটা অ্যাডেড উইথ দ্য স্যালারি। আমি আবারও একটু রিপিট করি যে আমাদের যে ফান্ডটা জমা হলো রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ডে, এমপ্লয়ির যে ফান্ডটা রেকর্ড হয়ে জমা হয়েছে তার উপরে তিনি তো একটা ইন্টারেস্ট রেট, একটা হারের ইন্টারেস্ট পাবে। তাহলে সেটা যদি 14.5%-এর অতিরিক্ত হয়, অথবা এটা আমরা কীভাবে নির্ণয় করব যে 14.5% রেট ওই সেই ফান্ডের উপরে ইন্টারেস্ট, অথবা 1/3 অফ দ্য বেসিক স্যালারি। বেসিক স্যালারি, সে সারা বছর যা বেসিক স্যালারি পেয়েছে তার 1/3, এই দুটোর মধ্যে যে অংশটুকু কম, যে সংখ্যাটা কম, সেই সংখ্যার অতিরিক্ত যদি তিনি কোনো ইনকাম ইন্টারেস্ট বাবদ তিনি পান, তাহলে সেটা অ্যাড হয়ে যাবে, উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। একটা উদাহরণের মাধ্যমে আমরা দেখি আসো। Mr. X is paid monthly টাকা 5,000 as basic salary and he has also received টাকা 7,200 as 18% interest on recognized provident fund. তাহলে মিস্টার এক্স কি করছেন? তিনি 5,000 বেসিক স্যালারি তিনি পাচ্ছেন এবং তিনি তার যে হি হ্যাজ রিসিভড অলসো 7,200, ঠিক আছে, অ্যাজ 18% তিনি ইন্টারেস্ট পাচ্ছেন তার প্রভিডেন্ট ফান্ডের উপর, সেটা অ্যামাউন্ট হলো 7,200। আচ্ছা, অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড। তাহলে এখানে আমাদের দেখতে হবে যে এই 18% বুঝে যাচ্ছে 14.5%-এর থেকে তো বেশি, তাহলে এখানে আমরা কতটুকু অংশ অ্যাড করব সেটা আমরা একটু দেখি। ট্যাক্সেবল ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড দেখো আমরা বের করব। ইন্টারেস্ট হলো 18% অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, কত আমাদের 7,200 টাকা। সেখান থেকে আমরা বাদ দিব 14.5% ইন্টারেস্ট রেটে কত টাকা আসে, অথবা 1/3 অফ বেসিক স্যালারি। আচ্ছা, তাহলে 14.5-এ দেখো কত এসেছে, 5,800 টাকা এসেছে। কিভাবে বের করলাম? যে এখানে আমাদের নর্মাল যে ক্যালকুলেশন, যে আমরা 18% পাচ্ছি, 18% ইন্টারেস্ট রেট যখন ইম্পোজ করা হচ্ছে পাচ্ছি 7,200 টাকা, তাহলে 14% যদি 14.5% যদি হয় তাহলে কত হবে? আমাদের ঐকিক নিয়ম, নর্মাল ইউনিটারি মেথড। তাহলে সেখানে আমাদের কত এসেছে? 5,800 টাকা। অথবা বলেছে কি 1/3 অফ বেসিক স্যালারি, তাহলে 1/3 অফ বেসিক স্যালারি কত? 1/3 অফ বেসিক স্যালারি হলো আমাদের 20,000 টাকা, মানে 5,000 টাকা করে আমাদের 12 মাসে 5 বার 60,000 টাকা, এবং তার 1/3 হলো 20,000 টাকা। তাহলে এই দুটোর মধ্যে যেটি কম তো আমাদের 5,800 টাকা, তাহলে এটা আমরা লেস করব, ঠিক আছে, লোয়ার ওয়ান 5,800 টাকা, এটা আমরা লেস করব 7,200 টাকা থেকে, যেটা বাকি থাকছে 1,400 টাকা, এটা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে। তাহলে ইন্টারেস্ট অন রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড, রিকগনাইজ প্রভিডেন্ট ফান্ড যেটা অ্যাকুমুলেটেড অ্যামাউন্ট যেটা জমে গেছে তার উপরে প্রতি বছর সে ইন্টারেস্ট পাচ্ছে, সেই ইন্টারেস্টের উপরে কতটুকু অংশ আমি ট্যাক্সেবল ধরবো, পুরো অংশ তো ধরছি না, সেখান থেকে কিছু এক্সামশন আছে, এক্সামশনটা বাদ দেওয়ার পরে বাকি অংশটুকু আমরা ট্যাক্সেবল হিসেবে ধরবো। আচ্ছা, এরপরে আসো অ্যাকুমুলেটেড ব্যালেন্স অন আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। তাহলে আমরা রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে দেখেছি যে এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশনটা আছে সেটা তার স্যালারি হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে, কিন্তু আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে আমি বলেছিলাম যে আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে কিন্তু এমপ্লয়ারের যে কন্ট্রিবিউশন এটা তার প্রতি বছরের স্যালারির সাথে অ্যাড হচ্ছে না। এটা সে কখন আমরা স্যালারি ইনকাম ট্যাক্সেবল ইনকাম হিসেবে দেখাবো? যখন এমপ্লয়ি সার্ভিসটা লিভ করছেন, ঠিক আছে, তিনি জবটা লিভ করছেন, সেই সময় তিনি যদি এই কন্ট্রিবিউশন
তার এই যে প্রভিডেন্ট ফান্ডের যে কন্ট্রিবিউশনের অংশটুকু তার এবং এমপ্লয় সেটা বাবদ তিনি যে টাকাটা পাচ্ছেন সেখান থেকে তার অংশটুকু তার কন্ট্রিবিউশনটুকু বাদ দিয়ে দিলে এমপ্লয়ের যে কন্ট্রিবিউশনটা থাকছে সেই কন্ট্রিবিউশনটা তখন আমরা তাকে ট্যাক্সেবল ইনকাম হিসেবে দেখাবো। ঠিক আছে, তার মানে কি প্রতি বছর এটা অ্যাড হচ্ছে না। আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে স্যালারির সাথে যে এমপ্লয়ের যে কন্ট্রিবিউশনটা আছে এই কন্ট্রিবিউশনটা প্রতি বছর তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হচ্ছে না। কখন অ্যাড হবে? যখন তিনি যখন তিনি জবটা লিভ করছেন, যে মুহূর্তে তিনি এই প্রভিডেন্ট ফান্ড বাবদ টাকাটা হাতে পেলেন, অ্যাকুমুলেটেড অ্যামাউন্টটা হাতে পেলেন, সেখান থেকে তার যে কন্ট্রিবিউশন এসএসসির যে কন্ট্রিবিউশন আছে সেটাকে বাদ দিয়ে বাকি অংশটুকু তার ট্যাক্সেবল হিসেবে অ্যাড হয়ে যাবে, পুরো অংশটুকুই। হ্যাঁ, আচ্ছা, এরপরে বলেছে অ্যাকুমুলেটেড ব্যালেন্স অন রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড। আর রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের যে অ্যাকুমুলেটেড অংশটুকু তিনি তার জবে লিভ করার সময় পাচ্ছেন, তার উপরে কিন্তু আর কোনো কিছু ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হবে না। কেন অ্যাড হবে না? খুব স্বাভাবিক, কারণ এটা প্রতি বছর এটা অ্যাড হয়ে এসেছে। যে যতটুকু এমপ্লয়ার কন্ট্রিবিউট করেছে সেটাও অ্যাড হয়েছে, তার উপরে যে ইন্টারেস্টটা সে ইনকাম হিসেবে পেয়েছে সেটাও কিন্তু ট্যাক্সেবল হিসেবে স্যালারির সাথে অ্যাড হয়ে গেছে। তাহলে তিনি যখন জবটা লিভ করছেন তখন তিনি যে রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড থেকে অ্যাকুমুলেটেড অ্যামাউন্টটা পাচ্ছেন সেই অ্যামাউন্টের সাথে তো আর কোনো কিছু ট্যাক্স দিতে হবে না সে অ্যামাউন্টের উপর, সেজন্য সেটা স্যালারির সাথে অ্যাড হচ্ছে না। কিন্তু আনরিকগনাইজড প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রে অ্যাকুমুলেটেড যে অ্যামাউন্টটা সে পাচ্ছে জব লিভ করার সময়, যেহেতু সে আগে এটার উপর ট্যাক্স প্রদান করেনি, সেজন্য এখন তাকে প্রদান করতে হবে। শুধুমাত্র কন্ট্রিবিউশন অফ এমপ্লয়ার, তার নিজের কন্ট্রিবিউশনের উপরে হবে না, খুবই স্বাভাবিক। আচ্ছা, তাহলে এরপরে আসো ওয়েজের ডেফিনেশন তো আমরা গত ক্লাসে পড়েছি। ওয়েজ আমরা কি বলেছি যে এটা লেবার, মানে এটা কারখানায় যে মজুরিটা পাওয়া যায় সেটা লেবার। তাহলে এখানে পুরো অংশটুকু, ঠিক আছে, ফিজিক্যাল লেবার ওয়ার্ক, দ্য ফুল অ্যামাউন্ট ইজ ট্যাক্সেবল। ওয়েজের ক্ষেত্রে পুরো অংশটুকু ট্যাক্সেবল হবে, পুরো অংশটুকু তাকে ট্যাক্স প্রদান করতে হবে। আচ্ছা, আর লাঞ্চ টিফিন অ্যালাউন্সেস কি ক্ষেত্রে বলা আছে দেখো, যে এনি এমপ্লয়ি রিসিভ এনি এক্সট্রা ক্যাশ অ্যালাউন্সেস ফর লাঞ্চ টিফিন, ঠিক আছে, দ্য ফুল অ্যামাউন্ট উইল বি ট্যাক্সেবল। যদি লাঞ্চ বাবদ তিনি কোনো ক্যাশ টাকা রিসিভ করেন, যে তাকে একটা লাঞ্চ ফিস বা অ্যালাউন্স তাকে প্রদান করা হয়, তাহলে পুরো অংশটুকু কি হবে? ট্যাক্স দিতে হবে, তার পুরোটা তার স্যালারির সাথে ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাচ্ছে। কিন্তু যদি ফ্রি হয়, লাঞ্চ যদি ফ্রি হয়, ঠিক আছে, যদি ফ্রিতে লাঞ্চ দেওয়া হয় সেক্ষেত্রে তো কোনো কিছু অ্যাড হবে না। হ্যাঁ, এখানে বলা আছে যে বাট ইফ ফ্রি লাঞ্চ ইজ প্রোভাইডেড ইন দ্য অফিস ইট উইল বি ফুললি এক্সাম্পটেড। অফিস থেকে প্রোভাইড করছে ফ্রি লাঞ্চ, সেটা আর তার কোনো কিছু হবে না, অ্যাড হবে না। আচ্ছা, এরপরে আসো স্পেশাল প্রফেশনাল অথবা স্পেশাল অর প্রফেশনাল অ্যালাউন্স। বলছে ইফ এনি এমপ্লয়ি রিসিভস এনি এক্সট্রা অ্যালাউন্সেস, ঠিক আছে, কোনো ফর হ্যাভিং এনি স্পেশাল অর প্রফেশনাল কম্পিটেন্সেস, তার কোনো যোগ্যতার কারণে, তার কোনো দক্ষতার কারণে তিনি কোনো একটা স্পেশাল টাস্ক করেছেন বা কোনো একটা কাজ করেছেন, তার জন্য তিনি একটা স্পেশাল অ্যালাউন্সও পাচ্ছেন, তাহলে ফুল অ্যামাউন্ট উইল বি অ্যাডেড, পুরো অ্যামাউন্টটাই ট্যাক্সেবল, এখান থেকে কোনো ছাড় নেই, কোনো এক্সাম্পশন নেই। আচ্ছা, এরপরে আসো ওভারটাইম মানে হলো অতিরিক্ত সময় কাজ করার জন্য, ঠিক আছে, অতিরিক্ত যে তার যে অফিস আওয়ার, সেই অফিস আওয়ারের বাইরে অতিরিক্ত সময় কাজ করার জন্য তিনি যেটা রিসিভ করেন সেটাকে আমরা ওভারটাইম বলি। তাহলে ওভারটাইমের ক্ষেত্রে পুরো ফুল অ্যামাউন্ট কিন্তু ট্যাক্সেবল, ঠিক আছে, পুরোটা অ্যাড হয়ে যাবে। আচ্ছা, এরপর আসলে লিভ এনক্যাশমেন্ট। লিভ এনক্যাশমেন্ট অর্থাৎ হলো, আমরা এটা নিয়ে আগেও আলোচনা হয়েছে, তারপরে একটু বলে দিই যে লিভ সাধারণত কি দেখা যায় যে আর্ন লিভের ক্ষেত্রে, আর্ন লিভ যদি একজন এমপ্লয়ি যদি আর্ন লিভকে ভোগ না করেন তাহলে লিভটাকে তিনি ক্যাশ করতে পারেন, ঠিক আছে, ও সেই দিনের বেসিক স্যালারি হিসেবে গড় বেতন বা অর্ধ গড় বেতনে তিনি সেটাকে ক্যাশ করতে পারেন, মানে প্রতিদিনের হিসেবে তিনি টাকাটা নিতে পারবেন। তাহলে সেটাকে আমরা বলছি লিভ এনক্যাশমেন্ট, ছুটিকে নগদায়ন করা। তাহলে সেই ক্ষেত্রে পুরো অ্যামাউন্টটাই ট্যাক্সেবল। হ্যাঁ, দ্য অ্যামাউন্ট ইজ ফুললি ট্যাক্সেবল, যতটুকু লিভ এনক্যাশমেন্টের মাধ্যমে প্রাপ্ত হলো পুরো অংশটাই আমাদের ট্যাক্স পেমেন্ট করতে হবে। আচ্ছা, এরপরে আসো ফি অর কনসেশনাল প্যাসেজ ফর ট্রাভেল অ্যাব্রড অর উইদিন বাংলাদেশ, ঠিক আছে, যদি ভ্রমণের জন্য এমপ্লয়ি কিছু প্রদান করে, সেটা ফ্রিতেও হতে পারে অথবা ট্রাভেল মানে কনসেশন রেটে হতে পারে, উইদিন বাংলাদেশ অথবা বাংলাদেশের বাইরে।
এই ধরনের ক্ষেত্রে এটা যদি এমপ্লয়কে বা তার কোনো তার স্পাউসকে অথবা তার হাউসহোল্ড কোনো মেম্বার্সকে অথবা তার উপর ডিপেন্ডেন্ট যারা আছেন তাদেরকে যদি প্রদান করে সেক্ষেত্রে কি বলবো। এটা তো ট্যাক্সেবল, কিন্তু কতটুকু অংশ ট্যাক্সেবল সেটা আমরা একটু দেখি। আচ্ছা, যেমন 1 নম্বরে বলছে যে এখানে যদি এমন হয় যে এমপ্লয়ি যিনি আছেন তার যে সার্ভিস যে কন্ডিশন, টার্মস অ্যান্ড কন্ডিশন তার মধ্যে আছে যে তাকে বছরে এই ভ্রমণ ভাতা হিসেবে বা ভ্রমণ হিসেবে তাকে হয়তো কোনো টিকিট প্রদান করা হবে, ঠিক আছে, যে খরচটা তাকে দেওয়া হবে দেশের বাইরে অথবা উইদিন দ্য বাংলাদেশ, তাহলে তাকে এবং তার পরিবারের লোকজনকে প্রদান করা হবে। এরকমভাবে যদি তার সার্ভিস যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে তার মধ্যে যদি উল্লেখ থাকে, সেই ক্ষেত্রে অ্যাকচুয়াল যে এক্সপেন্সটা হলো এই ভ্রমণ বাবদ, সেই এক্সপেন্সটা বাদ দেওয়ার পরে অতিরিক্ত যদি কোনো কিছু প্রদান করে এমপ্লয়কে ততটুকু তার ট্যাক্সেবল হিসেবে অ্যাড হয়ে যাবে, ট্যাক্সেবল ইনকাম হিসেবে স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। কিন্তু যদি এমন হয় যে এটা যে নট ইন দ্য অ্যাকর্ডেন্স উইথ টার্মস অফ দ্য সার্ভিস, ঠিক আছে, এমপ্লয়মেন্ট সার্ভিস রুল যেটা ছিল সেই সার্ভিস টার্মসের সাথে এটা ইনক্লুডেড ছিল না, যে তাকে কোনো ভ্রমণের সুবিধা দেওয়া হবে, ভ্রমণের কোনো খরচ তাকে দেওয়া হবে, এই ধরনের কোনো টার্ম ছিল না, হয়তো তার কোনো স্পেশাল পারফরমেন্সের কারণে তাকে দেওয়া হচ্ছে, তাহলে এটা কিন্তু ফুললি ট্যাক্সেবল। এখানে যতটুকু যে অ্যামাউন্টটা তাকে প্রদান করা হবে সেটাই ট্যাক্সেবল হয়ে যাবে। আচ্ছা, এমন যদি হয় যে তাকে ক্যাশ টাকা প্রদান করা হয়নি, তাকে টিকিট দেওয়া হয়েছে, তাহলে সেই টিকিটটা সে যখন নিজে কিনতে যাবে তাকে যে খরচটা বহন করতে হবে সেই খরচটা তখন অ্যাড হয়ে যাবে, ঠিক আছে। তাকে এমপ্লয়কে সরাসরি টাকা দেওয়া হয়, তাকে টিকিট দেওয়া হয়েছে, তাহলে সে যে আরেক দেশে যাচ্ছে বা আরেকটা জায়গায় যাচ্ছে সেখানে যেতে তার যে খরচটা হতো সেই খরচটা সেভাবে তখন আমরা এই সুবিধাটাকে ভ্যালুয়েশন করে সেটা আমরা অ্যাড করে নিব। আচ্ছা, এখানে দেখো উদাহরণ আছে দুটো আমরা দুটো রোমান 1-2 দুটো প্রভিশনস পড়লাম, দুটোর জন্য দুটো উদাহরণ আছে। Mr. X, an employee of a company, traveled to Japan recently as a part of his service contract. তার সার্ভিস কন্ট্রাক্টের মধ্যে টার্মস ছিল যে তাকে দেওয়া হবে along with his wife, children and mother who is dependent on him, ঠিক আছে, তার জন্য এবং তার ফ্যামিলি মেম্বার্সের জন্য, তার ডিপেন্ডেন্টদের জন্য তাকে প্রোভাইড করা হবে। As per the contract, the company authority has given him both way free tickets, দুটোই, হ্যাঁ, যাতায়াত আসা যাওয়া দুটো টিকিট তাকে দেওয়া হয়েছে। Besides, এটার বাইরেও he has also been given টাকা 1 lakh to meet the expenditure abroad, which is also a part of the service contract. তাহলে দেখো যে এই তার যে যাতায়াত আসা এবং যাওয়া এবং আসা বাবদ তাকে এবং তার ফ্যামিলি মেম্বার, তারপর ডিপেন্ডেন্ট তার মাদার, তাদের জন্য প্রোভাইড করা হয়েছে, এবং তার সাথে সাথে এটাও সার্ভিস কন্ট্রাক্টে বলা অনুযায়ী তাকে আরও 1 লাখ টাকা প্রদান করা হলো, যেটা অ্যাডিশনাল, মানে সেখানে তিনি খরচ করবেন তার জন্য প্রদান করা হলো। তাহলে এখন আমরা কি করব দেখো, তাহলে হিয়ার্স অনলি 1 লাখ টাকা উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। যদিও এটা সার্ভিস কন্ট্রাক্টের মধ্যেই পড়ে, কিন্তু এটা অ্যাকচুয়াল আমাদের যাতায়াত ভাতার যে অ্যাকচুয়াল এক্সপেন্স হলো সেই টিকিটটা, ফ্রি টিকিট সে পেয়েছে, ঠিক আছে, কিন্তু এই 1 লাখ টাকা হলো তার এমনি তার হাত খরচের জন্য বা তাকে প্রদান করা হয়েছে, ঠিক আছে, ছুটি কাটানোর জন্য। তাহলে এই 1 লাখ টাকা অতিরিক্ত, এটা আমরা যাতায়াত খরচ বলবো না, এটা অতিরিক্ত, তাহলে এটা অ্যাড হয়ে যাবে তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে সাথে। আচ্ছা, তাহলে এখানে আমরা এক্সাম্পল 2-তে দেখো কি বলা আছে। মিস্টার জেড হ্যাজ বিন গিভেন টাকা 1 লাখ অ্যাজ আ স্পেশাল ট্রাভেল অ্যালাউন্স টু মালদ্বীপস, ঠিক আছে, এটা স্পেশাল ট্রাভেল অ্যালাউন্স তিনি পেয়েছেন, মালদ্বীপসে যাবে, ফর হিজ স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স ইন জব। ইট ওয়াজ নট আ পার্ট অফ হিজ সার্ভিস কন্ট্রাক্ট। তার সার্ভিস কন্ট্রাক্টের মধ্যে এটা ছিল না যে তাকে কোনো ভ্রমণের জন্য কোনো ভাতা দেওয়া হবে বা কোনো টিকিট প্রোভাইড করা হবে। তাহলে এই যে 1 লাখ টাকা তাকে প্রদান করা হলো, স্পেশাল অ্যালাউন্স তাকে দেওয়া হলো, এটা পুরোটাই ট্যাক্সেবল, এখানে কোনো ছাড় নেই, ঠিক আছে। বলছেন হিয়ার দ্য ফুল অ্যামাউন্ট, অর্থাৎ 1 লাখ টাকা উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি অ্যাজ দ্য প্যাসেজ হ্যাজ নট বিন গিভেন অ্যাজ আ পার্ট অফ দ্য সার্ভিস কন্ট্রাক্ট। তাহলে সার্ভিস কন্ট্রাক্টের মধ্যে যেহেতু উল্লেখ নেই, তাহলে পুরো অ্যামাউন্টটা যা দিয়েছে পুরো অ্যামাউন্টটাই ট্যাক্সেবল হবে। আচ্ছা, এরপরে আরেকটা আমরা এ দেখেছি, এতে রোমান 1-2 দুটো অপশন ছিল, আর বিতে যেটা বলেছে দেখো যে ট্রান্সপোর্ট কোম্পানির যদি এমপ্লয়ি হয়, ঠিক আছে, ট্রান্সপোর্ট কোম্পানি যারা প্যাসেঞ্জার অথবা গুডস ক্যারেজ করছে, হ্যাঁ, অর দ্য ক্যারেজ অফ গুডস,
যে প্যাসেঞ্জার অথবা গুডস পণ্য পরিবহন করছে। এই ধরনের ক্ষেত্রে, এই ধরনের কোম্পানির ক্ষেত্রে এমপ্লয়কে যে বিনা ভাড়ায় ভ্রমণের যে সুযোগটা দিচ্ছেন, সেই সুযোগটা কিন্তু, এবং ইনক্লুডিং দ্য মেম্বার্স অফ দিস হাউস হোল্ড অ্যান্ড দ্য ডিপেন্ডেন্ট, ঠিক আছে, তাহলে সেটা আমাদের বলা কি, এটা কিন্তু আবার ফুললি এক্সাম্পটেড। হ্যাঁ, এটা আবার অ্যাড হবে না, ঠিক আছে, এটা ফুললি এক্সাম্পটেড। যেমন এখানে দেখো বলা হয়েছে বাংলাদেশ বিমান, জিএমজি, বেস্ট এয়ার অর আদার এয়ারলাইন্স কোম্পানি। তারপরে ট্রান্সপোর্ট কোম্পানির মধ্যে আছে বাংলাদেশ রেলওয়ে, বিআরটিসি, গ্রিনল্যান্ড ট্রান্সপোর্ট সার্ভিস, সোহাগ পরিবহন প্রাইভেট লিমিটেড, এটসেট্রা। তাহলে এরা ফ্রি টিকিট পেয়েছে ভ্রমণের জন্য, বাংলাদেশের ভিতরে হতে পারে, বাংলাদেশের বাইরেও হতে পারে, বোথ। তাদের জন্য এটা কিন্তু সাচ এ ফ্রি টিকিটের জন্য কি বলেছে, নাথিং উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি, নাথিং উইল বি অ্যাডেড উইথ দ্য স্যালারি। তার মানে এটা নন এক্সাম্পটেড, এটা এক্সাম্পটেড, হ্যাঁ, মানে নন ট্যাক্সেবল, এটা নন ট্যাক্সেবল, এটা এক্সাম্পটেড। তাহলে এটা আমরা এতে দেখলাম যে এমপ্লয় যদি ভ্রমণের জন্য খরচ পান, সেটার ক্ষেত্রে যদি এমপ্লয়মেন্টের রুলসের মধ্যে থাকে যে তাকে এটা প্রদান করা হবে, তাহলে অ্যাকচুয়াল যে এক্সপেন্সটা হলো এই ভ্রমণের জন্য, সেটা বাদে অতিরিক্ত তাকে যা প্রদান করা হবে সেটার উপর ট্যাক্সেবল হবে, যদি তার এমপ্লয়মেন্ট রুলের মধ্যে বা কন্ডিশনের মধ্যে থাকে। আর যদি তার এমপ্লয়মেন্ট সার্ভিস কন্ট্রাক্টের মধ্যে এটা না থাকে যে তাকে প্রোভাইড করতে হবে, এই ধরনের কোনো শর্ত ছিল না, কিন্তু তাকে একটা স্পেশাল পারফরমেন্সের জন্য তাকে এটা প্রোভাইড করা হয়েছে, স্পেশাল অ্যালাউন্স, তাহলে সেটা কিন্তু পুরোটাই অ্যাড হয়ে যাবে। আর এটা আমরা দেখলাম যে ট্রান্সপোর্ট কোম্পানির ক্ষেত্রে, ট্রান্সপোর্ট কোম্পানি যখন তার এমপ্লয়ীদের বা তার ফ্যামিলি মেম্বারকে বা তার ডিপেন্ডেন্টদেরকে ফ্রি টিকিট দিচ্ছে অ্যাব্রডে অথবা উইদিন বাংলাদেশ, পুরোটা কিন্তু ট্যাক্স ফ্রি। আচ্ছা, এরপরে আসো আদার বেনিফিট, লাস্ট আমাদের আদার বেনিফিট। এখানে অনেক কথা লেখা আছে, আমি একটু বুঝিয়ে বলি। যে যখনই যে আমরা এর আগে যে প্রভিশনসগুলো পড়লাম, এই প্রভিশনসের মধ্যে ডিফাইন করা যাচ্ছে না এমন কোনো সুবিধা যখন এমপ্লয়কে দিচ্ছেন, তখন সেটাকে আমরা বলছি আদার বেনিফিট। তাহলে আদার বেনিফিট তো ট্যাক্সেবল, পুরোটাই ট্যাক্সেবল। তাহলে বেনিফিটটাকে আমরা কিভাবে, তো বেনিফিট তো আমরা ক্যাশ টাকা তো বলছি না, এটা বেনিফিট প্রোভাইড করতে হয়, এটাকে মনিটারি ভ্যালুয়েশন আমরা কিভাবে করব, যে সেই বেনিফিটটা যখন একজন এমপ্লয়ি অ্যাভেল করছেন, হ্যাঁ, তিনি যদি এই কোম্পানি থেকে না পেয়ে, এমপ্লয়ের কাছ থেকে না পেয়ে, তিনি যদি পার্সোনালি কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে এটা অ্যাভেল করতে চাইতেন, তাহলে তাকে যে এক্সপেন্সটা করতে হতো, সেই এক্সপেন্সটাই হবে এটার ভ্যালুয়েশন, এটার ট্যাক্সেবল অ্যামাউন্ট, ঠিক আছে। তাহলে আমি আবার একটু বলি যে এখানে এমপ্লয়ার দিচ্ছে, তাকে ফ্রিতে কোনো সুবিধা দিচ্ছে, এখন আমরা কিভাবে এটা ভ্যালুয়েশন করব, যে ওই সুবিধাটি তিনি যদি এমপ্লয়ের কাছ থেকে না নিয়ে ইন্ডিপেন্ডেন্ট কোনো সোর্স থেকে তিনি যদি এই সুবিধাটি প্রাপ্ত হতেন, তাহলে বা নিতে চাইতেন, তাহলে তাকে যে খরচটা করতে হতো, সেই খরচের অ্যামাউন্টটাই হবে তার জন্য এখানে ভ্যালুয়েশন অফ দিস বেনিফিট। তার মানে সেই অ্যামাউন্টটাই তার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে ট্যাক্সেবল হিসেবে। যেমন এখানে একটা উদাহরণ আছে, দেখো এখানে দেখো একটা উদাহরণ আছে, ইন্টারেস্ট ফ্রি লোন, যে একজন এমপ্লয়ার যখন এমপ্লয়কে ইন্টারেস্ট ফ্রি কোনো লোন প্রোভাইড করছে, এমপ্লয়কে দিচ্ছে ইন্টারেস্ট ফ্রি লোন, মানে তাকে লোন দিচ্ছে কিন্তু ইন্টারেস্ট দিতে হবে না। তাহলে এমপ্লয়ি যখন এই লোনটি যদি তিনি বাইরের কোনো সোর্স থেকে, কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স থেকে তিনি যদি কালেক্ট করতে চাইতেন, তাহলে তাকে একটা ইন্টারেস্ট দিতে হতো। তাহলে এই যে ইন্টারেস্টটা সেভ হলো, যেটা তাকে এখন প্রদান করতে হচ্ছে না, এই অ্যামাউন্টটা, এই সেভিংস যে অ্যামাউন্টটা, এই অ্যামাউন্টটা তার ট্যাক্সেবল ইনকাম হিসেবে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে, টোটাল স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। তাহলে আমরা এই যে 31 নাম্বার পর্যন্ত সব কিন্তু এলিমেন্ট অফ দ্য স্যালারি। তাহলে এভাবে সবার জন্য তো সব কয়টা প্রযোজ্য হবে না, যার জন্য যেটা প্রযোজ্য হবে, তাহলে সেই এলিমেন্টগুলোকে একটা একটা করে অ্যাড করে কতটুকু অংশ ট্যাক্সেবল, কতটুকু অংশ নন ট্যাক্সেবল, এগুলো ক্যালকুলেশন করে সব অ্যাকুমুলেটেড করলে আমরা স্যালারি হেডে যে ইনকাম আছে সেই অ্যামাউন্টটা পাবো, ঠিক আছে। তাহলে এই গেল আমাদের ইনকাম ফ্রম স্যালারি, যে আমাদের যে এলিমেন্টগুলো আছে সেই এলিমেন্টগুলো সম্পর্কে আমরা আজকে জেনে নিলাম। আমাদের আরেকটা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। আমরা এর আগামী ক্লাসে ইনশাল্লাহ বিভিন্ন ফান্ড যেগুলো আছে, যে প্রভিডেন্ট ফান্ড বা সুপারঅ্যানুয়েশন ফান্ড বা পেনশন ফান্ড, বিভিন্ন ফান্ড থেকে যে ইনকামগুলো হচ্ছে সেগুলোর ব্যাপারে আমরা এটা আলোচনা করব, ঠিক আছে। তাহলে আজকে এ পর্যন্তই আমি শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ বলছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সামাজিক যে বিধিগুলো আছে আমাদের, সেই বিধিগুলো যেগুলো বলা হচ্ছে মেনে চলার জন্য, সেগুলো মেনে চলো, আর আমার জন্য দোয়া করো। আল্লাহ হাফেজ।